নমস্কার। রাত এখন 1টা বাজে। এই ভিডিওটা করার একটাই কারণ হলো যে ইউএস ফেড জেরোমি পাওয়েল তিনি রেট ঘোষণা করেছেন এবং তারপর নিউজ কনফারেন্স চলছিল, এতক্ষণ সেটাই শুনছিলাম। এবং তারপর সেখান থেকে কি জিনিসটা এলো এবং ইউএস মার্কেট নিয়ে তো একটু কথা বলবো, তার সাথে সাথে মেনলি ইন্ডিয়ান মার্কেটের উপর কি এফেক্ট হতে পারে একটু মিডিয়াম টার্মে তা নিয়ে আলোচনা করব। যথারীতি মার্কেট ইউএস এর বাজার যেমন মেনে চলছিল যে একটু রেট হাইক হবে 25 বিপিএস, তাই হয়েছে। সেটা বড় ব্যাপার একদমই ছিল না। ছিল বড় ব্যাপার যে জেরোমি পাওয়েল ফেডের চেয়ারম্যান উনি কি বলছেন, তারপর নিউজ কনফারেন্সে এসে কি বলছেন যে হ্যাঁ যা হবার হয়ে গেছে, এটাই কি শেষ রেট হাইক, এরপর আমরা আর বাড়াবো না, এরকম কথা বলবেন নাকি আরও ডিফেন্সিভ থাকবেন, সেটা মেন ছিল দেখার। প্লাস এই প্রসঙ্গে একটাও কথা বলে রাখি, বিগত 10-12 দিন ধরে কিন্তু ডাও জোন্স পজিটিভে বন্ধ হয়েছে প্রতিদিন, তার মানে বুঝতেই পারছেন অনেকটা পজিটিভেও ছিল। তো আজকে যেটা হলো, জেরোমি পাওয়েল একদম ডিফেন্সিভ খেলেছেন বলে আমার পার্সোনাল মতামত। মানে ডিফেন্সিভ কি খেলেছেন, উনি একবারে বলেননি যে হ্যাঁ এবারই শেষ করে দিচ্ছি, কারণ উনি জানেন যদি এটা বলে দেন বাজার মানে ডাও জোন্স প্রায় 500 পয়েন্ট 600 পয়েন্ট বেড়ে যাবে, মানে মানে ওকে আর ধরাছোঁয়ার বাইরে চলে যাবে যদি বলে দেয় এটাই লাস্ট রেট হাই। হ্যাঁ, তাই জন্য সে কিন্তু একটু বলেছে যে না, আমরা আরও একটা হয়তো বাড়াতে পারি বেসড অন ডেটা, মানে সেপ্টেম্বর কোয়ার্টারে আবার বাড়াবে কিনা সে তার জন্যে ইনফ্লেশন ডেটা দেখবে, নেক্সট যে ইনফ্লেশন ডেটাগুলো আসছে জব মার্কেটের ডেটা দেখবে, তারপর তারা ডিসিশনটা নেবে। বারবার যাই প্রশ্ন করা হচ্ছে কেন, বারবার উনি একই কথা বলছেন যে হ্যাঁ আমরা যা করেছি সেটা মোটামুটি ফলপ্রসূ হচ্ছে, তবে আমাদের 2% ইন্টারেস্ট রেট মানে ইনফ্লেশন রেট নামিয়ে আনার যে টার্গেট আছে তাতে আমরা এখনও কায়েম আছি, এবং ডেটার উপর নির্ভর করে কিন্তু আমরা নেক্সট কোয়ার্টারে ডিসিশন নেব যে রেট হাইক করব কি করব না। তার মানে কি একটা ঝুলিয়ে রাখার মানসিকতা, যে বললেনও না যে বাড়াতে পারি, আবার এটাও বললেন না যে বাড়াবো না, তাই না? তার জন্যই কিন্তু মার্কেট যদি দেখেন এইখানে একটা স্পাইক করেছিল, এটা S&P 500 ওদের যে মেইন ইন্ডেক্সটা, সেটা কিন্তু একটা ভালো স্পাইক করেছিল যখন মনে করা হচ্ছিল যে না এটাই হয়তো শেষ, বাড়া আর বাড়াবে না। তারপর যখন আস্তে আস্তে নিউজ কনফারেন্সটা চলতে থাকে, তারপর প্রফিট বুকটা হয়, যেহেতু উনি এই মানে দোদুল্যমানতা একটু বাজারকে রেখে দিয়েছেন। ডাও জোন্স এখন দেখবেন প্রায় ফ্ল্যাট হয়ে গেছে, 15 পয়েন্ট প্লাসে আছে। ডাও জোন্স একটা সময় প্রায় 190 পয়েন্ট 170 পয়েন্ট পজিটিভ ছিল যখন এই জেরোমি পাওয়েলের এই মানে বক্তব্যটা সবে শুরু করেছিলেন। কারণ উনি শুরুই করেছিলেন যে হ্যাঁ খুব ভালো ফলপ্রসূ দেখা যাচ্ছে, কারণ ইনফ্লেশন রেট আপনারা জানেন অনেকটা কমে গেছে, যেখানে আগে অনেক বেশি ছিল সেখানে লাস্ট সিপিআই ইনফ্লেশন অনেক কম এসেছে মোটামুটি, যদিও 2%-এর থেকে অনেকটাই উপরে আছে, কিন্তু তাও ভালো এসেছে। সুতরাং ওইসব দিয়ে শুরু করেছিল বলে বাজার একটু মানে আশা দেখেছিল যে হয়তো কিছু পজিটিভ কথা বলবেন, কিন্তু যথারীতি পজিটিভ তেমন কথা বলেননি, নেগেটিভও তেমন বলেননি। কেননা উনি একটু এরকমই ফেড চেয়ারম্যানদের মানে ঠিকই আছে, এরকমভাবে কাজ তো করতে হয়, নাহলে বাজারে সেই বেড়ে যাবে আবার যেমন আগে হয়েছিল, ইনফ্লেশন কমার থেকে শুরু করে সেই বাজার মার্কেট বাড়ছে, লোক স্টক মার্কেটে বেশি ইনভেস্ট করছে, এই করছে, ইনফ্লেশন আস্তে আস্তে বাড়াচ্ছে, পণ্যের দাম বাড়ছে, এই জিনিসগুলো হতে থাকবে। মানে এই জিনিসগুলো যাতে না হয় তার জন্যই কিন্তু উনি এই করেছেন, যাতে একটু 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 ধীরে সুস্থে বাজার ডিসিশনটা যাতে নেয়, যাতে ওই পোস্ট কোভিড যে ব্যাপারগুলো হয়েছিল সেটা যাতে না হয়, যে বাজার অত্যধিক বেড়ে গেছিল, ইনফ্লেশনটাও বেড়ে গেছিল এবং কাবুর বাইরে চলে গেছিল, সেটা যাতে না হয়। তো যাই হোক, মোটামুটি ওনার বক্তব্য থেকে এইটা ভাবা যেতে পারে যে সেপ্টেম্বর নেক্সট কোয়ার্টারেও ইনফ্লেশন যে বাড়াবে না সেটা মনে করা ঠিক নয়, তবে ডেটার উপর নির্ভর করছে, যেটা যদি ঠিকঠাক ট্র্যাজেক্টরিটা লো থাকে তাহলে হয়তো ফেড আর বাড়াবে না, আর যেটা যদি ঠিক না আসে তাহলে কিন্তু বাড়াতে পারে। যাই হোক, এটা হলো বিদেশের বাজার। আপনি দেখতে পারেন মানে 0.16% নেগেটিভে আছে S&P 500, ডাজেন্ট ম্যাটার, প্রায় ফ্ল্যাট বলা যায়, একটু নেগেটিভ।
ন্যাসড্যাক পজিটিভে হয়েছিল, তারপর কিন্তু ন্যাসড্যাক 0.5% মাইনাসে আছে। মাইক্রোসফটের রেজাল্টটা একটু নরম এসেছে, তার জন্যও একটা রিয়াকশন আছে ন্যাসড্যাকে, তাই জন্য ন্যাসড্যাক একটু বেশি রিয়াক্ট করেছে নেগেটিভ সাইডে পার্সেন্টেজ টার্মসে। এবার আসি ভারতের বাজারের উপর কি এফেক্ট পড়তে পারে, খুব সংক্ষেপে বলবো। তার সাথে সাথে RVNL এর OFS ঘোষণা করা হয়েছে, সেটা একটা ইম্পর্টেন্ট ইভেন্ট হতে চলেছে কালকে, সেটা নিয়ে কথা বলবো। তো যেটা ভারতের বাজারের উপর এফেক্ট আমার মনে হয় খুব একটা যে মেজর এফেক্ট কিছু তা নয়, কেন দেখতেই পাচ্ছেন মানে ওদের বাজার ইউএসের বাজারও তেমনভাবে রিয়্যাক্ট করছে না। তবে আজ আমি যে 2-3 দিন থেকে বলছি আপনাদের, এবং পাবলিক টেলিগ্রাম গ্রুপেও যে আমি লিখেছিলাম, মনে করে দেখবেন যে আজকেও লিখেছিলাম আপনাদের জন্য, যে 19,800 থেকে 825 এই জোনটা ক্রিটিক্যাল জোন। এই জোনের উপরে যদি সাস্টেন করে, ট্রেড করে, তাহলেই পজিটিভ দিকে দেখব, না হলে বাইং ভাববো না। এই কথাটা আমি লিখেছিলাম স্পষ্ট করে আজকে অ্যাজ এ টেলিগ্রাম চ্যানেল। যারা এখনো পাবলিক টেলিগ্রামে জয়েন করেননি, এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে, জয়েন করে নেবেন। তো এবং সেই অর্থেই দেখবেন আজকে 19,800-825 কিন্তু ক্রস করে সাস্টেন করেনি, এবং ওখানে অনেকক্ষণ ঘোরাফেরা করার পর শেষ দিকে কিন্তু একটু নিচের দিকে নেমে মানে একটু প্রফিট বুক হয়েই বন্ধটা দিয়েছে। তো কালকের জন্যও খুব ইম্পর্টেন্ট হয়ে যাবে এই যে জায়গাটাই, যেহেতু এখন মানে ইউএস বাজার থেকে ফ্ল্যাট ব্যাপার এসেছে, তেমন বুঝতেই পারছেন 3 পয়েন্ট মাত্র মাইনাস, S&P 500, ডাও জোন্স অল্প হলেও পজিটিভ। তো এখান থেকে তেমন কোনো কিউজ পাওয়া যাবে না। তো কালকের জন্য ভারতের জন্য একটা কালকে এক্সপায়ারি আছে, মান্থলি এক্সপায়ারি একটা আলাদা ব্যাপার থাকে। তো কালকের জন্যও কিন্তু লেভেলটা ওই 19,800 থেকে 825 ওই লেভেলটা আমাদের নজরে রাখতে হবে। আর নিচের দিকে সাপোর্ট 19,500 থেকে 550 এই লেভেলটা কিন্তু সাপোর্ট হিসাবে কাজ করবে। যদিও কালকে যদি আপনারা লাইভ মার্কেটে আমার সাথে থেকে লাইভ মার্কেটে ক্লাস করতে চান, তাহলে যেখানে আমি মাসে 12খানা থেকে 15খানা লাইভ মার্কেটে ক্লাস করাই, তার জন্যে যেখানে সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং দুটোই থাকে, তার জন্য আমার যে কোনো ভিডিওর নিচে, এই ভিডিওর নিচেও দেখবেন জয়েন বাটন আছে, জয়েন বাটন ক্লিক করে ইউটিউবের মেম্বারশিপের মাধ্যমে আপনি ST ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন হতে পারেন। কালকেও লাইভ ক্লাস আছে সকাল 9:15 থেকে, কারণ কালকে এক্সপায়ারি, একটা আলাদা এক্সপিরিয়েন্সও হতে চলেছে। তো যাই হোক, এবার চলে আসি মেন যে নিউজটা রাতের দিকে এসেছে, তাতে RVNL এর OFS, ঠিক আছে, RVNL এর OFS, RVNLটা আমি খুলি। জানেন RVNL বিগত যদি আমি 6 মাসের চার্ট খুলি, মানে 70 টাকায় কিছুদিন আগেও ছিল, মানে কিছু মাস আগেও ছিল, সেখান থেকে বেড়ে সুন্দর 135-140-এ চলে গেছে। তো এত যখন বেড়ে যায়, তখন স্বাভাবিক ব্যাপার একটা সরকারের তরফ থেকে কিন্তু ওই OFS এর একটা আসে, সরকারি যে কোম্পানিগুলো, তাতে ওই একটা হ্যাংওভার থাকেই। তো যথারীতি OFS এর ব্যাপার এসেছে, কাল থেকে OFS খুলছে, কাল থেকে মানে 27 তারিখ হয়ে গেছে, মানে আজ থেকেই, মানে বৃহস্পতিবার। তবে বৃহস্পতিবার রিটেল ইনভেস্টরদের জন্য নয়, নন রিটেলারদের জন্য। আর শুক্রবার দিন, মানে আপনারা যারা রিটেল, তারা শুক্রবার দিন বিড করতে পারেন বা অ্যাপ্লাই করতে পারেন। তাতে যেটা ফ্লোর প্রাইস ঠিক করা হয়েছে সেটা হচ্ছে 119 টাকায়, মোটামুটি 10-11% ডিসকাউন্টে এখন 135 টাকায় চলছে। তো 10-11% ডিসকাউন্টে OFSটা আনা হয়েছে। এবার কালকে নন রিটেল সেকশন ভরার পর আরও একটা টেন্টেটিভ একটা দাম আসবে, এবার দেখা যাক কি হয়। তবে কত পার্সেন্ট স্টেক ডাইভেস্ট করছে, প্রায় সরকার 5.5% মতো, প্রায় আশেপাশে তত শেয়ার বিক্রি করছে, প্লাস 2% মতো, 1.96% মতো আরও গ্রিন শু অপশন রেখেছে। মানে যদি ওভার সাবস্ক্রাইব হয়, তাহলে সে আরও বেশি পরিমাণ, 2% আরও বেশি শেয়ার সে বিক্রি করতে পারে গভর্নমেন্ট, এই ব্যবস্থাটা রাখা হয়েছে।
তো এবার দেখা যাক কেমন প্রথম দিন কেমন একটা কি বলে উৎসাহ দেখা যায়। কালকে মানে আজকে রাত্রে যে ভিডিওটা আসবে, কেন 27 তারিখ তো হয়েই গেছে, তো বৃহস্পতিবার রাত্রে যে ভিডিওটা আসবে তাতেও আমি একটু আপডেট করব। আমি পার্সোনালি অ্যাপ্লাই করব কিনা সেটা কালকে আমি একটু ডিসাইড করব, সুতরাং কালকে আপনাদের একটু জানাবো। যদিও আরভিএনএল এখন রেলওয়ে সেক্টরটা ভালো আছে, স্টকগুলো ভালো আছে, ভালো অর্ডার আসছে, সুতরাং খারাপ নয়, কিন্তু একটু দেখা যাক কেমন ডিমান্ড আসছে। যাই হোক, তো এটা হচ্ছে আরভিএনএল এর ব্যাপার। আর যদি ভিডিওটাকে ভালো লাগে, রাত 1টা পর্যন্ত জেগে আপনাদের জন্য ভিডিওটা বানিয়েছি, এই এফোর্টটা যদি আপনার ভালো লাগে, একটু ভিডিওটাকে লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবেন যারা চ্যানেলে নতুন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।